আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকের অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রদের জানাই স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি চমৎকার টপিকস নিয়ে আলোচনা করতেছিলাম, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লাস্ট বেনজিন বা অ্যারোমেটিক যৌগের ধর্মে এসেছিলাম। একটি গুরুত্বপূর্ণ ধর্ম ছিল অ্যারোমেটিক যৌগসমূহ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এই কথাটি আমরা বলেছিলাম। আজকে আমরা বিস্তারিতভাবে এটি দেখব যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি কি বিক্রিয়াগুলোকে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বলি এবং এই বিক্রিয়াগুলোর কৌশল কিভাবে ব্যাখ্যা করা হয়, আজকে আমরা বিস্তারিত দেখাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সকল প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা সংগঠিত হয় তাদেরকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে ইলেকট্রোফাইল কি? যে সকল বিকারক ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায় তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল আমরা জানি দুই ধরনের হতে পারে, ধনাত্মক ইলেকট্রোফাইল, প্রশম ইলেকট্রোফাইল। যেমন নাইট্রোনিয়াম আয়ন, ক্লোরোনিয়াম আয়ন, এগুলো হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, এগুলো হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। তাহলে এই ইলেকট্রোফাইল বিক্রিয়াগুলো কি কি আমরা যদি একটু দেখি, যে নাইট্রেশন এটা হলো একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সালফোনেশন এটা হলো একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যালোজেনেশন এটা হলো একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন এবং ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, এই বিক্রিয়াগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এখন আসি আমরা এই নাইট্রেশন, এই বিক্রিয়াটা কি। তাহলে আমরা প্রথমেই বলবো নাইট্রেশন হলো একটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যে ধর্মটি আমরা দেখি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে দেখায়। অর্থাৎ নাইট্রেশন তাহলে কাকে বলবে? যে বিক্রিয়ায় বা যে সকল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় নাইট্রেটিং এজেন্ট দ্বারা সম্পন্ন হবে, নাইট্রেটিং এজেন্ট দ্বারা যে সকল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠিত হবে সেই বিক্রিয়াগুলোকেই বলা হবে নাইট্রেশন। তাহলে নাইট্রেটিং এজেন্ট কি? নাইট্রেটিং এজেন্ট হলো এই নাইট্রেশন বিক্রিয়ায় নাইট্রোমূলক প্রদান করার জন্য যে সকল বিকারক কাজ করে তাদেরকে বলা হয় নাইট্রেটিং এজেন্ট। যেমন গাঢ় নাইট্রিক অ্যাসিড, এটা একটা নাইট্রেটিং এজেন্ট। পটাশিয়াম নাইট্রেট, এটা একটা নাইট্রেটিং এজেন্ট। এসিটাইল নাইট্রাইট, এগুলো হচ্ছে নাইট্রেটিং এজেন্ট। যে সকল বিকারকের মধ্যে নাইট্রোমূলক রয়েছে এবং বিক্রিয়ায় নাইট্রোনিয়াম আয়ন প্রদান করতে পারে তাদেরকে বলা হয় নাইট্রেটিং এজেন্ট। তাহলে নাইট্রেটিং এজেন্টের মাধ্যমে যে সকল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠিত হবে তাদেরকে বলা হবে নাইট্রেশন। যেমন আমরা বেনজিনে যদি নাইট্রেশন করি, তাহলে বেনজিন, গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তখন আমরা দেখি নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। তাহলে এটা হলো একটা নাইট্রেশন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ায় নাইট্রেটিং এজেন্ট হলো গাঢ় নাইট্রিক অ্যাসিড, এটা হলো নাইট্রেটিং এজেন্ট। আবার আমরা যদি দেখি টোলুইনকে যদি আমরা নাইট্রেশন করি, গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তখন আমরা দেখি যে অর্থো নাইট্রোটোলুইন প্লাস প্যারানাইট্রোটোলুইন পাওয়া যায়। এই বিক্রিয়াটা হলো নাইট্রেশন বিক্রিয়া। তাহলে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 5 ধরনের দেখলাম: নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। তার মধ্যে আমরা
নাইট্রেশন বিক্রিয়া নিয়ে আলোচনা করছি। নাইট্রেশন বিক্রিয়া কি? যে সকল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নাইট্রেটিং এজেন্ট দ্বারা সম্পন্ন হয় তাদেরকেই বলা হয় নাইট্রেশন। যেমন উদাহরণস্বরূপ আমরা বেনজিন, টলুইন, ফেনল ইত্যাদি যৌগকে আমরা নাইট্রেশন করে থাকি। এখন এই নাইট্রেশন বিক্রিয়ার কৌশল, এই নাইট্রেশন বিক্রিয়ার কৌশল দেখাবো এখন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিক্রিয়ার কৌশল বিশ্লেষণীয় স্তরে আসে যে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল 3 ধাপে সংগঠিত হয়। নাইট্রেশন বিক্রিয়ার কৌশল 3 ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপে একটি ইলেকট্রোফাইল গঠন করবে। প্রথম ধাপে ইলেকট্রোফাইল গঠন হবে। ইলেকট্রোফাইল গঠন প্রথম ধাপে। তাহলে এখানে আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতেছি। নাইট্রিক অ্যাসিডকে আমরা এই আকারে লিখতে পারি HONO2 এবং সালফিউরিক অ্যাসিডকে আমরা লিখতে পারি HSO4H। তাহলে এখানে আমরা বলতে পারি যে এটি হলো প্লাস, এটি হলো মাইনাস। তাহলে এখানে এটি প্লাস, এটি মাইনাস। তাহলে এখানে এই HO এবং H মিলে পানি হবে। তাহলে এখানে নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। আর এখানে পাওয়া যাচ্ছে HSO4-। তাহলে এই ইলেকট্রোফাইল গঠন হলো, ইলেকট্রোফাইল। তাহলে আমাদের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল 3 ধাপে আমরা দেখতে পাই। তার মধ্যে প্রথম ধাপেই ইলেকট্রোফাইল গঠন হবে, ধাপ 2। দ্বিতীয় ধাপে এখানে আমরা দেখব যে অ্যারোমেটিক যে হাইড্রোকার্বন থাকবে ওই অ্যারোমেটিক হাইড্রোকার্বন কর্তৃক এই ইলেকট্রোফাইল আকৃষ্ট হবে। ইলেকট্রোফাইল আকৃষ্ট হয়ে একটি কার্বোক্যাটায়ন গঠন করবে, বা এটাকে আমরা বলি সিগমা জটিল। তাহলে ধাপ 2তে কার্বোক্যাটায়ন বা সিগমা জটিল, কার্বোক্যাটায়ন বা সিগমা জটিল গঠন হবে, সিগমা জটিল গঠন। এবং এই ধাপটি ধীরগতি সম্পন্ন। এই বিক্রিয়ার হার মূলত এই ধাপের উপরই নির্ভরশীল। তাহলে আমরা দেখব যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন থাকলে ওই পাই ইলেকট্রন আছে এরকম একটি চক্র থাকবে। হতে পারে বেনজিন, হতে পারে টলুইন, ফেনল ইত্যাদি অ্যারোমেটিক যৌগ হতে পারে। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনে এই পাই ইলেকট্রন থাকায় সেই পাই ইলেকট্রন কর্তৃক এই নাইট্রোনিয়াম আয়নকে নাইট্রোনিয়াম আয়ন আকৃষ্ট হবে এই বেনজিন চক্র কর্তৃক। তাহলে আমরা তীর চিহ্নটা এইদিকে দিব। এই বেনজিনের পাই ইলেকট্রন কর্তৃক নাইট্রোনিয়াম আয়ন আকৃষ্ট হচ্ছে। এই ধাপটি স্লো, এই ধাপটি তুলনামূলকভাবে ধীর গতি সম্পন্ন। এখানে আমরা দেখতে পাবো একটি কার্বোক্যাটায়ন গঠন হবে। তাহলে এই বন্ধনটিকে এই নাইট্রোনিয়াম আয়ন নিয়ে যাবে। তাহলে এই বন্ধনটি যদি নিয়ে যায় তাহলে এখানে চক্রে ইলেকট্রনের ঘাটতি হবে। তার মানে এই কার্বন প্লাস হবে, পরে এই বন্ধন এখানে আসবে, এটা প্লাস হবে, এই বন্ধন এখানে আসবে, এইটুকু অংশের মধ্যে রেজোনেন্স হবে। আমি একবারে যদি দেখাই তাহলে এই প্লাসটা এই কার্বন থেকে এই কার্বনের মধ্যে মুভিং থাকবে। এটাকেই বলা হচ্ছে সিগমা জটিল। সিগমা জটিল যদি আমি একবারে না দেখাই তাহলে ওই রেজোনেন্সটা দেখাতে হবে 3টি ধাপে এই রেজোনেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সহজেই এই কৌশলটি আয়ত্তে আসার জন্য আমি একটি গঠন দিলাম, এটি হলো সিগমা জটিল। ধাপ 3। ধাপ 3 তুলনামূলকভাবে দ্রুতগতি সম্পন্ন। যখনই এই জটিলটি গঠন হয়ে যাবে তাৎক্ষণিকভাবে এখান থেকে হাইড্রোজেন বিচ্যুত হয়ে যাবে তথা উৎপাদ প্রদান করবে। তাহলে তৃতীয় ধাপ H+ এর বিচ্যুতি, হাইড্রোজেন আয়নের বিচ্যুতি। সিগমা জটিল থেকে হাইড্রোজেন আয়নের বিচ্যুতি হবে। এই ধাপটি তুলনামূলকভাবে দ্রুতগতি সম্পন্ন। দ্রুতগতি সম্পন্ন ধাপকে আমরা একমুখী চিহ্ন দ্বারা প্রকাশ করব, আর স্লো ধাপকে আমরা উভমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করব। তাহলে এই হাইড্রোজেন যদি বিচ্যুত হয় H+ আয়ন হিসেবে এই বন্ধনটি রেখে যাবে, এটাকে ফিল আপ করে দিবে। তাহলে এখানে NO2, ইহাই হলো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ প্লাস H+। তাহলে এই H+ কোথায় যাবে? ওই হাইড্রোজেন আয়ন যাবে HSO4, হাইড্রোজেন সালফেট আয়ন ছিল তার সাথে যুক্ত হয়ে H2SO4 হয়ে যাবে, যা আমাদের এই বিক্রিয়ার উপস্থিতি হিসেবে কাজ করেছিল।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা নাইট্রেশন কি বললাম? যে সকল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নাইট্রেটিং এজেন্ট দ্বারা সম্পন্ন হবে তাকেই বলা হবে নাইট্রেশন। উদাহরণ, বেনজিন প্লাস গাঢ় নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে নাইট্রোবেনজিন উৎপন্ন করবে। এই বিক্রিয়ার কৌশল 3 ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপে একটি ইলেকট্রোফাইল গঠন করে এখানে ইলেকট্রোফাইল হিসেবে নাইট্রোনিয়াম আয়ন আসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন অনেকের কাছে প্রশ্ন, স্যার আমরা নাইট্রেশন করার জন্য নাইট্রেটিং এজেন্ট হিসেবে গাঢ় নাইট্রিক অ্যাসিড আমাদের ব্যবহার করতে হয়, তাহলে কেন আমি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নাইট্রিক অ্যাসিড সহজে আয়নিত হয়ে এই নাইট্রোনিয়াম আয়ন গঠন করে না। যেহেতু নাইট্রিক অ্যাসিড স্টেবল, নাইট্রিক অ্যাসিড থেকে এই নাইট্রোনিয়াম আয়ন সহজে পাওয়া যায় না, তাই এমন কোনো সাবস্টেন্স তার সাথে নিতে হয় যাতে করে সহজেই নাইট্রোনিয়াম আয়ন গঠিত হয়। তাই আমরা কি করলাম, এই এর থেকে তীব্র অ্যাসিড যেমন সালফিউরিক অ্যাসিড নিলাম। তাহলে আমরা প্রোটনীয় মতবাদ অনুসারে জানি যে সকল পদার্থ প্রোটন দান করে তারা হলো অম্ল, আর যারা প্রোটন গ্রহণ করে তারা ক্ষারক। তাহলে যখন সালফিউরিক অ্যাসিডের সাপেক্ষে সালফিউরিক অ্যাসিড একটি তীব্র, নাইট্রিক অ্যাসিড তুলনামূলকভাবে দুর্বল, তাহলে নাইট্রিক অ্যাসিডের সাপেক্ষে তীব্র অ্যাসিড আসলে সে হয়ে যাবে প্রোটন দাতা এবং নাইট্রিক অ্যাসিড হয়ে যাবে প্রোটন গ্রহীতা। তাহলে প্রোটন গ্রহণ করে এখান থেকে পানি মুক্ত হয়, প্লাস নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়ে যায়। তার মানে আমার কাঙ্ক্ষিত এই বিক্রিয়ার জন্য কাঙ্ক্ষিত যে ইলেকট্রোফাইল সেটি গঠন হয়ে যায় নাইট্রোনিয়াম আয়ন। তাহলে সালফিউরিক অ্যাসিড আমার ব্যবহার করার কারণ হলো যে এই বিক্রিয়ায় নাইট্রোনিয়াম আয়ন তথা ইলেকট্রোফাইল গঠনের জন্য হেল্প করে এই সালফিউরিক অ্যাসিড, যাতে করে এই বিক্রিয়াটি শুরু হতে পারে বা স্টার্টিং পয়েন্টে অ্যাটাক করতে যে নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়, সেই দরকার যে নাইট্রোনিয়াম আয়ন, সেই নাইট্রোনিয়াম আয়নটি প্রদান করতে পারে, তাই আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বলবো যে এই বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড ব্যবহারের কারণ হলো যে এই নাইট্রিক অ্যাসিড থেকে খুব সহজেই নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন করার জন্য এই সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। দ্বিতীয় ধাপে কার্বোকেটায়ন বা সিগমা জটিল এই বেনজিন বা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পাই ইলেকট্রন কর্তৃক নাইট্রোনিয়াম আয়ন আকৃষ্ট হয়ে এখানে রেজোনেন্স চক্র সম্পন্ন হবে তথা একটি সিগমা জটিল পাওয়া যাবে। পরবর্তী স্টেপে হাইড্রোজেন আয়ন বিচ্যুতির মাধ্যমে উৎপাদ প্রদান করবে। এই হলো আমাদের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় আমরা বলছিলাম সালফোনেশন। তাহলে সালফোনেশন বিক্রিয়া কি? তাহলে আমরা বলবো যে সকল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সালফোনেটিং এজেন্ট দ্বারা সম্পন্ন হয় তাদেরকেই বলা হয় সালফোনেশন। সালফোনেটিং এজেন্ট কি? গাঢ় সালফিউরিক অ্যাসিড বা ফার্মিং সালফিউরিক অ্যাসিড, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড অথবা সালফার ট্রাইঅক্সাইড, এরা হচ্ছে সালফোনেটিং এজেন্ট। যে সকল পদার্থ সালফোনিক মূলক প্রদান করতে পারে তাদেরকেই বলা হয় সালফোনেটিং এজেন্ট। যে সকল প্রতিস্থাপন বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সালফোনেটিং এজেন্ট দ্বারা সম্পন্ন হবে, সালফোনেটিং এজেন্ট এই সালফোনেটিং এজেন্ট দ্বারা সম্পন্ন হবে তাদেরকেই বলা হবে সালফোনেশন। তাহলে সালফোনেশন বিক্রিয়ার উদাহরণ আমরা কি দিতে পারি? বেনজিনের সালফোনেশন দেখাতে পারি, টলুইনের সালফোনেশন দেখাতে পারি, বিভিন্ন সালফোনেশন আমাদের আছে। যেমন বেনজিনকে যদি আমরা সালফোনেশন করি, বেনজিন প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই বিক্রিয়ায় আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করতে হয়। বেনজিন সালফোনিক অ্যাসিড, এই বিক্রিয়াটি হচ্ছে আমাদের সালফোনেশন। তাহলে বেনজিনকে যদি সালফোনেশন করা হয় তাহলে এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হলো সালফোনেটিং এজেন্ট হিসেবে। এবার এই বিক্রিয়ার কৌশল যদি আমরা দেখি, এখানেও দেখব যে 3 ধাপে এই বিক্রিয়ার কৌশল সংগঠিত হবে। তাহলে প্রথম ধাপে আমরা দেখব যে ইলেকট্রোফাইল গঠন হবে। প্রথম ধাপে আগের মতোই ইলেকট্রোফাইল গঠন হবে। ইলেকট্রোফাইল কিভাবে গঠন হবে? এখানে সালফিউরিক অ্যাসিডের 2 অণুকে আমরা এভাবে লিখতে পারি HSO4+, আর এক অণুকে আমরা এভাবে লিখতে পারি SO3H।
তাহলে এখানে এটা প্লাস এটা মাইনাস যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে এটা মাইনাস এটা প্লাস। তাহলে এবার এখান থেকে প্লাস আর এখান থেকে মাইনাস বিক্রিয়া করে পানি হবে H2O। তাহলে এখানে থাকতেছে SO3H, এটাই হলো আমাদের ইলেকট্রোফাইল। আর এখান থেকে এদিকে থাকবে হলো HSO4 মাইনাস। তাহলে দুই অণু সালফিউরিক অ্যাসিড পরস্পর বিক্রিয়া করে সালফোনিক মূলক গঠন করবে, এটি হলো আমাদের ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইল প্রথম ধাপে তাহলে ইলেকট্রোফাইল গঠন হবে। এবার ধাপ 2, দ্বিতীয় ধাপে আমরা দেখব আগের মতোই একটি সিগমা জটিল গঠন করবে, সিগমা জটিল গঠন করবে বা কার্বোক্যাটায়ন গঠন। তাহলে এই বেনজিন চক্রে আমরা জানি পাই ইলেকট্রন ম্যাগ আছে, সেই পাই ইলেকট্রন ম্যাগ কর্তৃক আকৃষ্ট হবে এবং এই ধাপটি হবে তুলনামূলকভাবে ধীরগতি সম্পন্ন। তাহলে এখানে একটি সিগমা জটিল হবে SO3H। তাহলে এখানে এই বন্ধন যখন চলে যাবে এই কার্বন চার্জিত হবে, এই কার্বন চার্জিত হলে এই বন্ধন এখানে যাবে, এই কার্বন চার্জিত হবে, এই বন্ধন এখানে আসবে, এখানে অর্থাৎ রেজোনেন্সের মাধ্যমে দুই চার্জ হয়ে ধনাত্মক চার্জ সৃষ্টি হবে, তথা একবারে আমরা এটা দেখাইতে পারি সিগমা জটিল গঠন হবে, সিগমা জটিল। এই ধাপটি ধীরগতি সম্পন্ন। ধাপ 3, ধাপ 3তে এই জটিল গঠন হয়ে গেলেই দ্রুত এখান থেকে হাইড্রোজেন আয়নের বিচ্যুতি হবে, হাইড্রোজেন আয়ন বিচ্যুতি হবে। বিচ্যুতি হলে এখান থেকে আমরা দেখাতে পারি SO3H প্লাস। এই ধাপটি তুলনামূলকভাবে দ্রুতগতি সম্পন্ন। তাহলে এখান থেকে যদি H প্লাস বিচ্যুতি হয় তাহলে আমরা পাচ্ছি উৎপাদ SO3H। এটি এইবার এই বন্ধনটা যখন এখান থেকে চলে যাবে H প্লাস হিসাবে, মানে এই হাইড্রোজেন যখন চলে যাবে এই বন্ধনটা রেখে যাবে, এই বন্ধন দ্বারা এই মেকআপ এটাকে মেকআপ করে দিবে। তার মানে এখানে যে দুটি ইলেকট্রন চলে গেছিলো এই বন্ধনটা এসে মেকআপ করে দিয়ে এটা ফুলফিল করে দিল H প্লাস আয়ন। এবার এই H প্লাস ওই হাইড্রোজেন সালফেটের সাথে বিক্রিয়া করে H প্লাস HSO4 মাইনাস বিক্রিয়া করে H2SO4। তার মানে যে দুই অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করেছিল এক অণু আবার ফিরে আসলো, আরেক অণু দ্বারা এই যে এটা উৎপন্ন হলো, সাথে পানি উৎপন্ন হলো। তাহলে সালফোনেটিং এজেন্ট যোগ করলে বেনজিন সালফোনিক অ্যাসিড প্লাস পানি উৎপন্ন হবে। এই হলো আমাদের সালফোনেশন। তাহলে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া এবং এই বিক্রিয়ার কৌশল এবং সালফোনেশন এবং এই সালফোনেশন বিক্রিয়ার কৌশল দেখাইলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন হলো আমাদের হ্যালোজেনেশন বিক্রিয়া কি। হ্যালোজেনেশন বিক্রিয়া, তাহলে যে সকল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হ্যালো আয়ন দ্বারা সংগঠিত হবে। হ্যালো আয়ন হলো যেমন ক্লোরোনিয়াম আয়ন, ক্লোরোনিয়াম আয়ন, ব্রোমোনিয়াম আয়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই জানো যে হ্যালাইড আয়ন হয়, তাহলে হ্যালোনিয়াম আয়ন আবার কিভাবে হবে। এবার আমি দেখাচ্ছি হ্যালোজেনেশন, হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশল। হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশল, যেমন আমরা যদি বেনজিনকে ক্লোরিনেশন করি, এটা যদি কোনো হ্যালোজেন বাহক যেমন যারা হ্যালোজেন বহন করতে পারে, যেমন আয়রন, ফেরিক ক্লোরাইড হয়ে যায়। আয়রন বা ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে যদি এই বিক্রিয়াটা আমরা স্টাডি করি তাহলে দেখব ক্লোরোবেনজিন পাওয়া যাবে। পর্যায়ক্রমে ধাপে ধাপে ডাইক্লোরোবেনজিন, ট্রাইক্লোরোবেনজিন, এভাবে হেক্সাক্লোরোবেনজিন আমরা পাবো। তাহলে এই বিক্রিয়াটাই হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যদি এখানে হ্যালোজেন বাহক না দেওয়া হয় তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে না, বরং সংযোজন বিক্রিয়া হয়ে যাবে সূর্যালোকের উপস্থিতিতে যদি এই বিক্রিয়া করতে দেওয়া হয়। এই বিক্রিয়ার কৌশল যদি আমরা দেখি, যে এই বিক্রিয়ার কৌশল, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই বেনজিনে ক্লোরিনেশন, তাহলে এই বিক্রিয়ার কৌশলও আমরা দেখব যে 3 ধাপে সংগঠিত হবে। তাহলে প্রথম ধাপে একটি ইলেকট্রোফাইল গঠন হবে, প্রথম ধাপে একটি ইলেকট্রোফাইল গঠিত হবে। ইলেকট্রোফাইল গঠন কিভাবে হবে, এখানে আমরা আয়রন বা ফেরিক ক্লোরাইড নেব, তাহলে এখানে ক্লোরিনকে আমরা লিখতে পারি এইভাবে। এখন যদি আমরা আয়রন বা ফেরিক ক্লোরাইড দেখাই, যেমন এটা যদি দেখাই, তাহলে এখান থেকে আমরা দেখব যে
এই সমযোজী বন্ধনের বিভাজন হবে, বিভাজন হয়ে এই দুটি ইলেকট্রন একটি ক্লোরিন নিয়ে মাইনাস হবে, আরেকটি হয়ে যাবে প্লাস। তাহলে এই মাইনাসটা এসে এই আয়রনের সাথে যুক্ত হয়ে ফেরিক টেট্রাক্লোরাইড আয়ন হয়ে যাবে। তাহলে এই ক্লোরোনিয়াম আয়নটি হলো আমাদের ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিক্রিয়াটি কিভাবে হলো এটি অনেক সময় আসে। এখানে আয়রন ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইডের কি অবদান এই বিক্রিয়ায়? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবসময় জেনে আসছো যে হ্যালোজেনগুলো সবসময় হ্যালাইড হয়, যেমন ক্লোরাইড হয়, Cl প্লাস হয় না। হ্যাঁ, সচরাচর আমরা দেখব যে সকল বিক্রিয়ায় নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে সেখানেই ক্লোরাইড আয়ন হবে, কিন্তু যেখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে সেখানে Cl প্লাস হবে। এই বিক্রিয়ায় ফেরিক ক্লোরাইড হচ্ছে একটি লুইস অম্ল, কারণ এই ক্লোরাইড আয়ন থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করে। এই লুইস অম্ল যেমন এর মুক্তজোড়া ইলেকট্রন আছে, এই ক্লোরাইড আয়নের 4 জোড়া মুক্তজোড়া ইলেকট্রন আছে, আর ফেরিক ক্লোরাইড একটি অষ্টক সংকোচন সম্বলিত যৌগ। এই যে ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, এখানে 3টি বন্ধনে 6টি ইলেকট্রন, তাহলে অষ্টক সংকোচন দেখায়, অষ্টক পূর্ণ হয়নি, তাই এই 1 জোড়া ইলেকট্রন একে দিয়ে আবার শেয়ার করবে। এতে করে আমরা জানি যে এই বন্ধনটি হয়ে যায় সন্নিবেশ বন্ধন, ফলে এই আয়রনের অষ্টক পূর্ণ হয়। তার মানে এই ক্লোরাইড আয়ন থেকে ইলেকট্রন জোড় যেহেতু গ্রহণ করেছে, তাহলে এই প্রজাতিটি একটি লুইস অম্ল হিসেবে কাজ করেছে। তাহলে হ্যালোজেনেশন বিক্রিয়ায় হ্যালোজেন বাহক হিসেবে যাকে ব্যবহার করা হবে লুইস অম্ল হিসেবে কাজ করবে, মুক্তজোড়া গ্রহণ করবে এবং ইলেকট্রোফাইল গঠন করতে সাহায্য করবে। তাহলে আমাদের এখানে একটি লুইস অম্লের উপস্থিতি থাকতে হবে। এবার ধাপ 2তে আমরা দেখব যে কার্বোক্যাটায়ন গঠন হবে বা সিগমা জটিল গঠন হবে। সিগমা জটিল গঠন কিভাবে করবে? এই ইলেকট্রোফাইল অ্যারোমেটিক চক্র কর্তৃক আকৃষ্ট হবে, যেহেতু অ্যারোমেটিক চক্রের মধ্যে দ্বিবন্ধন বা পাই ইলেকট্রন রয়েছে। এই ক্লোরোনিয়াম আয়ন আকৃষ্ট হবে এই পাই ইলেকট্রন কর্তৃক, এবং এই ধাপটি হবে তুলনামূলকভাবে স্লো, ধীর গতি সম্পন্ন। তাহলে এ থেকে আমরা লিখতে পারি বেনজিনে এই পাই ইলেকট্রন টেনে নিয়ে এখানে ক্লোরিন যুক্ত হবে, তাহলে ক্লোরিনের চার্জ প্রশমিত হয়ে গেল। এই ইলেকট্রন যখন টেনে নিয়ে আসবে তখন এর চার্জ প্রশমিত হয়ে গেল, এই কার্বন দিয়ে দিল, মানে এই কার্বন প্লাস, এই কার্বনের প্লাস মেকআপ করার জন্য এই বন্ধন এখানে আসবে, তখন এই কার্বন প্লাস হবে, তখন এই বন্ধন এখানে আসবে, এখান থেকে এটি ঘুরতে থাকবে। তার মানে আমি এইভাবে দেখাতে পারি, এই প্লাসটা ঘুরতে থাকবে, তার মানে হলো একটি সিগমা জটিল গঠন হয়ে গেল। সিগমা জটিল গঠন হলো ধাপ 2। এবার ধাপ 3তে আমরা দেখব যখনই এই সিগমা জটিলটি গঠন হয়ে যাবে, তাৎক্ষণিক এই হাইড্রোজেন প্লাস এখান থেকে বিচ্যুতি হবে, H প্লাস বিচ্যুতি। তাহলে এই সিগমা জটিল থেকে H প্লাস বিচ্যুতি হবে, ClH। এই ধাপটি তুলনামূলকভাবে দ্রুত গতি সম্পন্ন। যখন এখান থেকে হাইড্রোজেন আয়ন চলে যাবে তখন এই বন্ধনটা এখানে রেখে যাবে, তাহলে এটা দিয়ে মেকআপ হয়ে যাবে, এখানে উৎপন্ন হয়ে গেল এই যে উৎপাদ আমাদের Cl চলে আসবে, তার মানে ক্লোরোবেনজিন, এখান থেকে H প্লাস চলে যাবে। এবার H প্লাস কোথায় যাবে? ওই ফেরিক টেট্রাক্লোরাইড যেটা ছিল ওখান থেকে এই যে H প্লাস ফেরিক টেট্রাক্লোরাইড থেকে ক্লোরাইড আয়ন নিয়ে HCl হয়ে যাবে, HCl প্লাস এই যে ফেরিক ক্লোরাইড যা উপস্থিতি হিসেবে ব্যবহার করা হয়েছিল এটা ফিরে আসবে। এই হলো আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার অংশ হিসেবে আমরা হ্যালোজেনেশন বিক্রিয়া দেখাইলাম। তাহলে হ্যালোজেনেশন বিক্রিয়া কি, হ্যালোজেনেশন বিক্রিয়ার শর্ত কি এবং এই বিক্রিয়ার কৌশল কি? তাহলে হ্যালোজেনেশন বিক্রিয়ার প্রয়োগ কি? অনেক প্রয়োগ আমরা দেখব। ক্লোরোবেনজিন আমরা 2,4,6 ট্রাইক্লোরোবেনজিন তৈরি করতে পারবো, বা 2,4,6 ট্রাইক্লোরোটোলুইন তৈরি করতে পারবো। বিভিন্ন ধরনের প্রোডাক্ট এই ক্লোরিনেশনের সাহায্যে তৈরি করা যায়। আমরা ডেটল প্রস্তুত করি, ডেটল প্রস্তুত করার জন্য এই ক্লোরিনেশন করতে হয়। তাই আমরা বলতে পারি এই ক্লোরিনেশন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, যে কোনো সময় আমাদের যে কোনো প্রোডাক্ট তৈরি করতে ক্লোরিনেশন করার প্রয়োজন পড়বে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার হলো আমাদের ফ্রেডেল ক্রাফট
অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। তাহলে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া কি প্রথমে আমরা জেনে নিই। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া হলো, এই ফ্রিডেল এবং ক্রাফট দুইজন বিজ্ঞানীর নাম। ফ্রিডেল এবং ক্রাফট এই দুজন হলো বিজ্ঞানীর নাম। অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন যখন অ্যালকাইল হ্যালাইড অথবা অ্যাসাইল হ্যালাইড এর সাথে বিক্রিয়া করবে, কি শর্তে? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যালকাইল হ্যালাইড বা অ্যাসাইল হ্যালাইডের সাথে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার সাহায্যে অ্যালকাইল প্রতিস্থাপিত বা অ্যাসাইল প্রতিস্থাপিত অ্যারোমেটিক যৌগ উৎপন্ন করার যে বিক্রিয়া, তাকেই বলা হবে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। অ্যান্ড ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া যদি অ্যালকাইল হ্যালাইড দ্বারা সম্পন্ন হয় অ্যালকাইলেশন বলবো, আর যদি অ্যাসাইল হ্যালাইড নেওয়া হয় তাহলে আমরা অ্যাসাইলেশন বলবো। তাহলে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া কি, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন কি, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন কি আমরা জেনে নিলাম। এখন আমরা দেখব ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। তাহলে আমরা বলতে পারি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যালকাইল হ্যালাইডের সাথে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে অ্যালকাইল প্রতিস্থাপিত বেনজিন উৎপন্ন করবে। এই বিক্রিয়া কি বলা হয়? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। যেমন এই বিক্রিয়ায় অ্যালকাইল প্রতিস্থাপিত বেনজিন তৈরি হলো, অ্যালকাইল প্রতিস্থাপিত বেনজিন তৈরি হলো। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এই বিক্রিয়ার কৌশল, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে আসছি। তাহলে এই বিক্রিয়ার কৌশল, যেহেতু এটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে 3 ধাপে সংগঠিত হবে। প্রথম ধাপে একটি ইলেকট্রোফাইল গঠন করবে, ইলেকট্রোফাইল গঠন করবে, ইলেকট্রোফাইল গঠন। এখন ইলেকট্রোফাইল কিভাবে গঠন হবে এবং এখানে কেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেওয়া হলো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো, এই অ্যালকাইল হ্যালাইড এই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে একটি ইলেকট্রোফাইল গঠন করবে। তাহলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনাদ্র নেওয়ার প্রয়োজন কি? যদি অনাদ্র না নিয়ে আদ্র নেই তাহলে এখানে পানি থাকবে, পানি থাকলে এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে, একটা অসুবিধা। আরেকটা অসুবিধা হলো যদি পানি থাকে তাহলে পানি হচ্ছে একটি লুইস ক্ষারক, পানিতে মুক্ত জোড়া ইলেকট্রন থাকে, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো একটি লুইস অম্ল, কারণ মুক্ত জোর গ্রহণ করতে পারে। তাহলে এখানে মুক্ত জোর গ্রহিতা হিসেবে কাজ করতে পারবে যদি পানি না থাকে। তা মুক্ত জোর যদি গ্রহণ করে তাহলে এখানে যে হ্যালাইড আয়ন, এই হ্যালাইড আয়নটাকে নিয়ে নিবে। আমি যদি এখানে সিএল ইউজ করি, সিএল ব্যবহার করি, তাহলে এটা নিয়ে এটা প্লাস হয়ে যাবে AlCl4-। তাহলে একটু আগে যেটা দেখিয়েছিলাম যে অ্যালুমিনিয়াম, এখানে যেমন ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, তাহলে এখানে ইলেকট্রন ঘাটতি। আবার এই ক্লোরাইড আয়নের ইলেকট্রন জোড়া আছে 4 জোড়া, এটা মাইনাস। তাহলে এই 1 জোড়া ইলেকট্রন এই অ্যালুমিনিয়ামকে দিয়ে আবার শেয়ার করবে, এই বন্ধনটা হলো সন্নিবেশ বন্ধন, পাশাপাশি অষ্টক পূরণ হয়ে যাবে। তাহলে এই অ্যালুমিনিয়াম এখান থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করতেছে, মানে লুইস অম্ল। যারা ইলেকট্রন জোড় গ্রহণ করে লুইস মতবাদ অনুসারে তাদেরকেই বলা হয় অম্ল। তাহলে এই বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কাজ হলো লুইস অম্ল হিসেবে কাজ করে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনুধাবন স্তরে আসে। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহারের কারণ কি? তাহলে আমরা বলবো অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই বিক্রিয়ায় লুইস অম্ল হিসেবে কাজ করে, ফলে সহজেই ইলেকট্রোফাইল গঠন হয়। আর অনাদ্র নেওয়ার কারণ কি? যদি আর্দ্র হয় তাহলে পানি হচ্ছে ইলেকট্রন জোড় দাতা বা লুইস ক্ষারক, তাহলে এই অ্যালুমিনিয়ামকে ইলেকট্রন জোড় দিয়ে দিবে। তাহলে এখান থেকে আর ক্লোরিনকে ক্লোরাইড হিসেবে সরাতে পারবে না। যদি না সরাইতে পারে তাহলে এখান থেকে কার্বোকেটায়ন তথা ইলেকট্রোফাইল গঠন হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের জন্য অবশ্যই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতে হবে, এবং এখানে ফাংশন হলো সে লুইস অম্ল হিসেবে কাজ করবে। তাহলে এই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস
অম্ল হিসেবে কাজ করবে, আর আর্দ্র হলে লুইস অম্ল হিসেবে কাজ করতে পারবে না। প্রথম ধাপে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রোফাইল গঠন হলো, ইলেকট্রোফাইল গঠন হলো। এবার ধাপ 2, ধাপ 2তে আমরা দেখব সিগমা জটিল হবে, এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পাই ইলেকট্রন কর্তৃক আকৃষ্ট হবে। তাহলে এই হলো সিগমা জটিল, এবং এই ধাপটি তুলনামূলকভাবে স্লো বা ধীর গতি সম্পন্ন। তাহলে এই বন্ধনের ইলেকট্রন নিয়ে এই চার্জ প্রশমিত হয়ে গেল। এই কার্বন যদি এটা দিয়ে দেয় তাহলে এটা প্লাস হবে, এই বন্ধন এখানে আসবে, এটা প্লাস হবে, এই বন্ধন এখানে আসবে প্লাস, এখানে ধনাত্মক চার্জটা এইভাবে ঘুরতে থাকবে। এটা কি বলা হচ্ছে? সিগমা জটিল। সিগমা জটিল। ধাপ 3, যখনই দেখব সিগমা জটিল গঠন হয়ে যাবে তখনই এখান থেকে হাইড্রোজেন আয়ন বিচ্যুত হবে, হাইড্রোজেন আয়ন বিচ্যুত হবে। এইচ প্লাসের বিচ্যুতি, তাহলে এইচ প্লাস যদি বিচ্যুতি হয় এখান থেকে, এই ধাপটি হবে দ্রুত গতি সম্পন্ন। তাহলে এখানে এই বন্ধনটি দিয়ে দিবে, এটা মেকআপ হয়ে যাবে তথা উৎপাদে পরিণত হবে। আর এইচ প্লাস, এই এইচ প্লাস যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইডের সাথে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, এখান থেকে ক্লোরাইড আয়নকে নিয়ে HCl হয়ে যাবে প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যা আমরা উপস্থিতি হিসেবে ব্যবহার করেছিলাম তা ফিরে পাবো। এই হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার অংশ হিসেবে ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করব। তোমাদের জন্য HW থাকলো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল কী হবে। আজকে এই পর্যন্তই। যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।